আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পুঁজিবাজার নিয়ে নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুস্তাক সাদেক। আমরা সাধারণত এই পুঁজিবাজার নিয়ে পুঁজিবাজার সংক্রান্ত আলোচনা করি। আজকে একটু ব্যতিক্রম আলোচনা করব। সেখানে হচ্ছে যে আমাদের সঙ্গে একজন ব্যারিস্টার আছেন, উনি কোম্পানির বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞ। ওনার নাম হচ্ছে ব্যারিস্টার তৌফিকুর রহমান। উনি ঢাকা আমাদের বড় আদালতে উনি প্র্যাকটিস করেন। সঙ্গে আছেন আপনাদের অনেকের পরিচিত এবং সবারই পরিচিত প্রায় হাসান মাহমুদ বিপ্লব, পুঁজিবাজার বিশেষজ্ঞ, আইনজ্ঞ এবং প্রাণবন্ত কথা বলেন। হ্যাঁ, তো আজকে আমি যে জিনিসটা শুরু করতে চাচ্ছি আমাদের ব্যারিস্টার সাহেবকে দিয়ে, সেটা হচ্ছে যে আমরা পুঁজিবাজারে অনেক আইন হয়, অনেক আইন আছে, কোম্পানি ল আছে, সিকিউরিটিজ ল আছে, মানে অনেকভাবে আমাদের উপর লগুলো ইমপ্লিমেন্টেড হয়। সাধারণ বিনিয়োগকারীদের প্রোটেকশনের জন্য কী ল আছে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে সাধারণ বিনিয়োগকারীরা সরল বিশ্বাসে পুঁজিবাজারে একটা প্রসপেক্টাস দেখে, মানুষের ডিসক্লেমার দেখে আয়সা পুঁজিবাজারে বিনিয়োগ করে। কিছুদিন পরে দেখা যায় এই কোম্পানিটার লাপাত্তা অথবা ওটিসি মার্কেটে চলে গেছে। কিন্তু এই সাধারণ বিনিয়োগকারীর কি কিছু করার থাকবে না? জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যেটা হয় যে আসলে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সেটা সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সংশ্লিষ্ট যে দেখাশোনা করার জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা আছে, এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এবং আরও যে রেগুলেটরি বডিগুলো আছে তাদেরই মূল কাজ কিন্তু আসলে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো দেখা। আমাদের পুঁজিবাজারে এই যে আপনি বললেন যে সাধারণ বিনিয়োগকারীরা বিভিন্ন ক্ষেত্রে এফেক্টেড হয়েছে, এটার মূল একটা কারণ ছিল, সেটা হচ্ছে যে কোম্পানিগুলো পুঁজিবাজারে আসতো তাদের যে আর্থিক বিবরণী তারা দেখাতো, সেটার সাথে প্র্যাকটিক্যালি বা অ্যাকচুয়ালি তাদের যে আসলে আয় ব্যয় সেটার একটা সমন্বয় থাকতো না। তারা পুঁজিবাজারে আসার জন্য অনেক সময় বেশি লাভ দেখিয়ে বা যেটা সঙ্গতিপূর্ণ না তাদের দেখাতো। এটা এই কারণ, এই যখন পুঁজিবাজারে ধস হয় তখন নিয়ন্ত্রক সংস্থা এবং এর সাথে আরও যারা জড়িত আছে, বিপ্লব ভাইরাও অনেক অ্যাডভাইস দিয়েছে। তো সেখান থেকে আমাদের যে ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টটা, সেটার প্রস্তাবনা ছিল। এটা প্রাথমিকভাবে বেশ কিছুদিন ধরেই এটা পার্লামেন্টে এসে, পার্লামেন্ট থেকে আবার খসড়া হয়েছে, অ্যান্ড এটা গত বছর পাস হয়েছে। তো আমরা আশা করছি যে এই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টটা যখন চেয়ারম্যান নিয়োগটা হয়ে যাবে, চেয়ারম্যানটা একটা কাউন্সিলের মাধ্যমে নিয়োগ হবে, সার্চ কাউন্সিলের মাধ্যমে, এটা নিয়োগটা হয়ে গেলে পরে তখন কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা এটার সুফলটা ভোগ করবে। কারণ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যারা অডিটার্স আছেন, যারা এই যে কোনো একটা কোম্পানি যখন পুঁজিবাজারে আসবে তাদের অ্যাকচুয়ালি আর্থিক যে অবস্থাটা সেটা যাচাই বাছাই করার দায়িত্বটা কিন্তু অডিটরদের হয়। তো যখন অডিটররাও একটা রেগুলেটরি বডির আন্ডারে থাকবে তখন তারাও কিন্তু অনেক কেয়ারফুল হয়ে যাবে এবং তারা সতর্কভাবে এই অডিটগুলো করবে, এবং সেক্ষেত্রে দেখা যাবে যে সাধারণ বিনিয়োগকারীরা সেখান থেকে একটা সুফল পাচ্ছে। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে বর্তমান যে আইনি কাঠামো আছে সেখানে আমি মনে করি যে সাধারণ বিনিয়োগকারীদেরকে যদি আইনের ইমপ্লিমেন্টেশন হতে হয় তাহলে আমাদের যে স্টক এক্সচেঞ্জ আছে সেখানে একজন আইন বিশেষজ্ঞকেও যদি আমরা কমিশনার হিসেবে বা আছে তো না ওখানে হচ্ছে অ্যাপয়েন্টেড না, আমি বলি এসএসসিতে আছেন উনি রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজ, কিন্তু সত্যিকার অর্থে উনি আসলে সিকিউরিটিজ ল ওরকম ভালো জানে না। সরি টু সে, এখানে যদি ধরেন একটা আমাদের হাইকোর্টের প্র্যাকটিসিং লয়ার থেকে অনেকের সম্মানের জন্য কিন্তু এসএসসির কমিশনার হবেন, কারণ এটি সাংবিধানিক পদ। আসলে আপনাকে যে কাজটা জানে, যেমন আপনি প্রায় 37 বছরের এই মার্কেটের অভিজ্ঞতা, আপনি কিন্তু চাইলেও বাদে শেয়ার কিনবেন না, বা যে আই ডিসক্লোজার হোক আপনাকে কেনাতে পারবেন না। আমাদের এসএসসিকে দুটা জায়গায় কমিশনারের আসলে ফাঁক আছে, একটি হচ্ছে এটি, আরেকটা হচ্ছে কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কমিশনার নাই। তো এই দুই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা অ্যাকাউন্টিং এর উপর পারদর্শী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হবে না, অ্যাকাউন্টেন্ট মাস্টার আছে, মানে না মাস্টার সেটা আছে, বাট আসলে কি যে আইনজ্ঞ নাই। যেমন ধরেন আপনার হয়তো
পুঁজিবাজার সম্পর্কে ডক্টরেট করা একজন প্রফেসরকে যদি আপনার চেয়ারে বসিয়ে দেওয়া হয় আপনার হাউসে, হি ক্যানট রান দ্য শো, বিকজ আপনার দুটাই লাগবে, নলেজ প্লাস ডিগ্রি। আমাদের আনফর্চুনেটলি রেগুলেটরের 3 জন টিচার আছেন, তারা ভালো কাজ করছেন, বিশেষ করে চেয়ারম্যান এবং মেম্বার 1, দে আর ডুইং ফাইন। কিন্তু সাথে সাথে তো 5 জন কমিশনের মধ্যে 2 জনকে আপনার সুপার প্রফেশনাল রাখার জন্যই তো এই আইনটা তৈরি করা হয়েছিল। কিন্তু আনফর্চুনেটলি আমরা দেখছি শুধু রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জজ এবং যারা সত্যিকার অর্থে ডিস্ট্রিক্ট কোর্টে তো কোম্পানি ল নিয়ে কতটুকু কাজ। আচ্ছা বিপ্লব ভাই, আমি একটা কথা বলি, সরকারকে যে আপনার কথায় কথায় সরকার এটা করতে হবে, সরকার বলছেন আপনারা ট্রাইব্যুনাল করতে, সরকার ট্রাইব্যুনাল করে দিয়েছে, পুঁজিবাজারের জন্য আলাদা একটা ট্রাইব্যুনাল করেছে, জি জি, তাই না? আমি আপনাকে একটু তাহলে বলি, এইখানে হঠাৎ কমিশন একবার সিদ্ধান্ত নিল শাহজিবাজার নিয়ে মামলা হবে। কমিশন মিটিংয়ে হয়েছে, কিন্তু আনফর্চুনেটলি ওই মামলার হয়নি। প্রশ্ন হচ্ছে, কমিশন মিটিংয়ে আপনি যে সিদ্ধান্ত নেন ওটি হয় আপনাকে মামলা করতে হবে, না করলে ওটা বাতিল করতে হবে। ওই মিটিংয়ের মিনিটসও বাতিল হয়নি। এই যে অসঙ্গতিগুলো, এগুলি। আর একটা বড় জিনিস হচ্ছে, প্রাইমারি রেগুলেটর ডিএসি অনেক ক্ষেত্রে কিন্তু আসলে ব্যর্থ হয়েছে। আমরা যখন ডিমিউচুয়ালাইজ ভেবেছিলাম, তখন আমরা ভেবেছিলাম এটি অনেক ফার্দার কাজ করবে, কাজ করেনি। এর একটি বড় কারণ হচ্ছে ডিএসিতে যিনি চেয়ারম্যান আর সিএসসিতে যিনি চেয়ারম্যান উল্টা হয়ে গেছে। মানে ডিএসসির চেয়ারম্যান হওয়া উচিত ছিল আসলে সিএসসি, উনি এনবিআর চেয়ারম্যান ছিল, ফাইন্যান্স জানেন, আমাদের একজন সম্মানিত অ্যাপিল বিভাগের জাস্টিসকেই নিয়োগ দেওয়া হচ্ছে। কিন্তু প্রবলেম হচ্ছে উনি তো ফাইন্যান্স সম্পর্কে অতটা নলেজেবল না, এটাই প্রবলেম আর কি। মানে ভুল জায়গায় ভুল নিয়োগ, এটি একটি বড় ধরনের। ওটার উপরে আমরা আলোকপাত করতে যাচ্ছিলাম যে আসলে আপনি আইনজ্ঞ নিয়োগ করলেই তো হচ্ছে না, যে আইনজ্ঞ নিয়োগ করবেন তার প্র্যাকটিসিং ফিল্ডটাও কিন্তু সিকিউরিটিজ ল হতে হবে। ব্যাপারটা আমি একটু ইন্টারাপ্ট করছি ব্যারিস্টার সাহেব, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের যে বিনিয়োগকারীরা, তারা একটা কোম্পানি হঠাৎ করে দেউলিয়া হয়ে গেল, মানে উদাও হয়ে গেল, তার কোনো ইয়ে নেই, একটু আইন সম্পর্কে জিজ্ঞেস করতে পারেন যে 5-7 বছর ডিভিডেন্ড দিচ্ছেন না কেন, ওটিসি মার্কেটে নিয়ে গেলেন, ভালো কথা, ওটিসি মার্কেটে নিয়েছেন। এই বিনিয়োগকারী কিন্তু কোনো অপরাধ করে নাই শেয়ার কিনে, সে শেয়ার কিনেছে ওটিসি মার্কেটে কোনো লেনদেন নাই, ওটিসি মার্কেটের কোনো গার্জিয়ান নাই, না সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, না ওই মানে স্টক এক্সচেঞ্জ। এই বেচারার অপরাধটা কি? সে শেয়ার কিনছে, শেয়ার কেনার পরে তার মানে স্পন্সর কিন্তু দিব্যি আরামে গাড়ি চালাচ্ছে, চলতেছে, ফ্যাক্টরি চলতেছে, তার কোনো জব দিয়ে তো নাই, কোনো কিছু নাই। এইগুলোর থেকে মুক্তির উপায়টা কি? বেসিক্যালি সাধারণ বিনিয়োগকারীরা যে সমস্যাগুলোতে পড়ে, সেটার একটা কারণ কিন্তু হচ্ছে যে তাদের সচেতনতার অভাব। কারণ আমাদের যে কোম্পানি ল আছে সেখানে কিন্তু মাইনরিটিস রাইট দেওয়া আছে। তো আপনি একটা কোম্পানি দেউলিয়া তো আর একদিনে হন না, এটা গ্র্যাজুয়ালি হচ্ছে, বছরের পর বছর, 3-4-5 বছর অ্যাটলিস্ট লাগে। তো যখন একজন সাধারণ বিনিয়োগকারী ওনারা যখন এজিএমে যান, অনেকেই কিন্তু আসলে জানেন না যে ওনাদের এজিএমে গিয়ে কি করতে হবে। সো দেখা যায় যে এজিএমে যখন আর্থিক বিবরণী বলা হয়, আর্থিক বিবরণী দেওয়া হয়, তখন যদি সাধারণ বিনিয়োগকারীরা একটু সচেতন হয় এবং সাথে সাথে রেগুলেটরকেও হতে হবে। 99% বিনিয়োগকারী মানে যারা ইনভেস্টর, সত্যিকারের ইনভেস্টর, তারা কিন্তু এজিএম এ অ্যাটেন্ড করতে পারে না বা করে না। একটা চক্র হয়ে গেছে, একটা চক্র, এটাকে মানে যাইতেও দেয় না, কথা বলতেও দেয় না, এবং মানে ইন বিটুইন দি স্পন্সর অ্যান্ড দি চক্র তারা একটা মিলেমিশে। আমি সেটাই বলছি যে সাধারণ বিনিয়োগকারীদের সচেতনতার অভাবেই তো এটা হয়েছে। তারা যদি সচেতনভাবে হতো, বিকজ মিউচুয়াল ফান্ডগুলো কেন, মিউচুয়াল ফান্ডগুলো হচ্ছে যে আমি যদি কোম্পানি সম্বন্ধে না জানি, তাহলে মিউচুয়াল ফান্ড, দুঃখজনক যে মিউচুয়াল ফান্ডের অ্যাসেট ম্যানেজাররা আমাদের মিউচুয়াল ফান্ডটা, এই যে আপনি যে কথাটা বলতেছেন, সাধারণ বিনিয়োগকারী যারা জানে না তারা মিউচুয়াল ফান্ডে আসবে, কিন্তু মিউচুয়াল ফান্ড মানে মার্কেটটাকে, মিউচুয়াল ফান্ড মানে ইন্ডাস্ট্রিটাকে আমি আপনাকে টোটালি বলি কেন ফিনিশ করেছে। এটি করেছে, আমি একটা নাম ধরেই বলি, রেস করেছে কি, আপনার ক্যাশ ডিভিডেন্ড না দিয়ে এটা শুধু ইস্যু করে বোনাস শেয়ার। এই ইস্যু করাতে আসলে মিউচুয়াল ফান্ডের যারা হোল্ডার, পেনশন হোল্ডার, তারা তো প্রত্যেক বছর টাকা লাগবে। এখন বলছে হচ্ছে এটি কেন এসএসসি অ্যালাউ করে, আমি এটিও বুঝছি না। এবং রেসের এই কারণে টোটাল মিউচুয়াল ফান্ড সেক্টরে কিন্তু এখন টাকা ওঠানো খুব কঠিন। শুধু 3-4টা কোম্পানি এবং আরেকটা ভ্যানগার্ড আছে, এরা কিন্তু ক্যাশ দেওয়ার আছে। এবং সবচেয়ে বড় কথা, আপনি যত ক্যাশ দিবেন, আপনি এখন 7% বন্ডে 10% দিলেই তো আপনি মিউচুয়াল ফান্ডে 5-10 হাজার কোটি টাকা নিয়ে পাবলিক চলে আসবে। এই রেস অথবা ধরেন এলার 2-4টা কোম্পানির জন্য টোটাল ফান্ডটাকে ইনসিকিউর করে দিয়েছে। এবং এরা করেছে কি, এখন অর্ধেকের বেশি টাকা এফডিআর এ রাখে। স্টিল এত ভালো বাইং অপরচুনিটি
অনেকগুলির P5-7 এগুলি তো সবসময় পাবেন না, মানে 1-2 বছর পর যদি 6000 ইন্ডেক্স ক্রস করে আপনি 10-এর নিচে একটি কোম্পানিও পাবেন না। এইরকম টাকা কেন আমি রাখবো? 10 টাকা যদি সব বেচেও বন্ড রাখতো আমি বুঝতাম যে বাজার ওভার রিলেটেড ভ্যালুড, 30-এর নিচে কোনো শেয়ার নাই। কিন্তু আপনি চিন্তা করেন স্পন্সর টু স্পন্সর কি পার্থক্য। আমাদের রেনেটা, স্কোয়ার, অলিম্পিক এই তিনটা যারা 10 সালেও কিনেছে তাদের 300 থেকে 700% লাভ আছে। এক্স্যাক্টলি। তার মানে আপনাকে স্পন্সরও চিনতে হবে আর বিনিয়োগকারীদের তাদের অধিকার আদায় করে নিতে হবে। কারণ দিনের শেষে আমি একটা শুধু বিনিয়োগকারীদের কথা বলবো, আপনি ধরেন একটা মুদি দোকান দিবেন, আপনি 10টা মুদি দোকান সার্ভে করেন আর আপনি 100 কোটি টাকার শেয়ার কিনবেন, একটা ফোনের বিল হচ্ছে এখন 35 পয়সা, ফোন করে বলবে ভাই আমি 100 কোটি টাকার এই শেয়ারটা কিনবো, কেনা যায়। এই 100 কোটি টাকা কি আপনার 1 টাকার ফোনে আপনাকে সিকিউরিটি দিবে না। মানে 1 টাকার ফোনের লাইবিলিটিস 1 টাকাই, মানে এটি যদি আপনি না বুঝতে পারেন, মানে এখন আপনার কাছে গেলে একটা বিনিয়োগকারী যখন আপনার কাছে আসবে আপনার কিন্তু দুটো ইনকাম, কমিশন ইনকাম, এবং সে যাতে ভালো না করলে সে তো আপনার কাছে ফরেন বিনিয়োগকারী চলে যাবে। আপনি আমি জানি আপনি ফরেন ট্রেড করেন, তারা আপনার সাথে আছে কেন? কারণ আপনার উপদেশটা ভালো। কেন দিচ্ছেন? বিকজ আপনার একটা ইনকাম হচ্ছে থ্রু কমিশন। তো এইভাবে বিনিয়োগকারীকেও বুঝতে হবে, একদম স্ট্রিটের লোক থেকে না জেনে বড় বড় হাউস যেখানে উনি বিনিয়োগ করবেন তাদের যারা আছে তাদের সাথে আলাপ করতে পারেন। এই প্রসঙ্গ ধরেই বলতে চাচ্ছি যে আসলে আমাদের আইনগুলো কিন্তু আছে, আমাদের যেটা মূল সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সচেতনতার অভাব। এবং আরেকটা যেটা হচ্ছে যেটা যারা ইমপ্লিমেন্ট করবে, যারা এটা প্রয়োগ করবে, প্রয়োগকারী সংস্থা, তারাও কিন্তু জানে না যে আসলে প্রয়োগটা কিভাবে হবে। কারণ দেখা যায় যে তারা আইনি বাধ্যবাধকতার মধ্যে থাকতে গিয়ে তারা, বিকজ এটা এমন একটা মার্কেট যেখানে আসলে শুধু আইন না, এটাকে আপনাকে বুঝতে হবে যে এত লক্ষ লক্ষ মানুষের টাকাও এখানে ইনভলভ হয়ে আছে। সো টাইম একটা বড় ফ্যাক্টর, এবং যত তাড়াতাড়ি এটা সমাধান করা যায় সেটা একটা বড় ফ্যাক্টর। যেমন বিপ্লব ভাই বলছিলেন যে আরএনের ক্ষেত্রে, হ্যাঁ, তো আরএনের ক্ষেত্রে যেমন কোম্পানি বেঞ্চে প্রথম যখন মামলাটা হয়, কোম্পানি বেঞ্চে একটা পার্টি হেরে যাওয়ার পরে এটা অ্যাপিলেট ডিভিশনে যায়। অ্যাপিলেট ডিভিশনে গিয়ে দেখা যায় যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের লয়াররা বলছিলেন যে ওনারা নাকি জানতেনই না, ওনাদেরকে নোটিশই দেওয়া হয়নি। তো এখন অ্যান্ড দেন ইট কেম ব্যাক টু আওয়ার কোম্পানি কোর্ট। আবার এখানে যখন জাজমেন্ট হবে, ন্যাচারালি যারা হারবে তারা আবার অ্যাপিলেট ডিভিশন যাবে। সো দীর্ঘসূত্রিতাটা আসলে কিন্তু মানে প্রাইভেট ক্লায়েন্টের চেয়ে তো এটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের আরও ভালো বোঝা উচিত, বা ডিএসির আরও ভালো বোঝা উচিত যে আসলে এটা আর্জেন্ট, বিকজ তারা এই এত এত লক্ষ লক্ষ বিনিয়োগকারীদেরকে নিয়েই কাজ করেন। এখন সবচেয়ে বড় প্রবলেমটা হয়ে গেছে কি জানেন, আমরা ব্রোকারদের অবস্থানটা, আমরা ইস্যুয়ারদেরকে নিয়ে কাজ করতে হয়, আমাদের বিনিয়োগকারীকে নিয়ে কাজ করতে হয়। এই যে একটা দুটো ইস্যুয়ার না, আমি বলবো না যে সব ইস্যুয়ার, মুষ্টিমেয় কয়েকটা ইস্যুয়ারের জন্য সমস্ত ইস্যুয়ারদের বদনাম হচ্ছে। এই যে আপনার নামটা বললেন, তাকে নিয়ে মামলা তার প্রথম থেকে আসার পরে থেকে, তারপরে তার আরেকটা ফ্যামিলি ট্যাক্স নিয়েও তো একই জিনিস হচ্ছে। কথাটা হচ্ছে যে এখন আমাদের তো, আমরা একটা কথা বলি এখন আমাদের ক্লায়েন্টদেরকে স্পষ্টভাবে বলি যে বিফোর ইউ ইনভেস্ট ইউ হ্যাভ টু সি দ্য ম্যান বিহাইন্ড দি মেশিন। আপনি একজনের আগে কে লোকটা, এই লোকটার চরিত্রটা কি, যে সে যদি আপনার টাকা নিয়ে, হ্যাঁ এখন আপনি বলবেন যে আপনার কি যাদের চরিত্র একদম ফুলের মতো পবিত্র তারা কি টাকা মেরে দেয়? ইয়েস, টাকা তারাও মারছে, তারাও বাজারের বদনাম হয়েছে, তাদেরও অনেক বদনাম আছে বাজারে। অনেক ক্ষেত্রে তো নতুন প্রমোটাররাও থাকে, তো তাদের এখানে বাছাই করতে হবে, কিছুটা বাছাই করার দায়িত্ব তো আসলে তো সাধারণ বিনিয়োগকারীরা সম্ভব না, এটা সম্ভব না, এটা রেগুলেটরদেরই দায়িত্ব। যে রেগুলেটরের পক্ষে কি, রেগুলেটরের কাছে তো সব মানে ক্যামোফ্লেজ হয়ে যায় এবং সব মেকআপ টেকআপ করে আমার মতো সুন্দর হয়ে যায়। এজন্যই আমরা বলছিলাম যে ফিনান্সিয়াল রিপোর্টিং একটা বড় ভূমিকা রাখবে। আরেকটা জিনিস আপনি চিন্তা করেন, ডিএসির প্রতি বা সিএসের প্রতি আমি অত্যন্ত হতাশ। কারণ আপনি জানেন গ্রামীণ ফোনকে কিন্তু দাওয়াত দিয়ে নিয়ে আসতে হয়েছে। আপনি যদি আপনার বাসায় বাংলাদেশের প্রেসিডেন্টকে দাওয়াত দেন তাহলে কি আপনি যাবেন না উনি আসবেন? আপনাকে মার্কেটিং নাই, কেন আমি বলছি কি, একটা মাল্টিন্যাশনাল কোম্পানি এবং একটা বড় সরকারি কোম্পানি যদি 1 বছরের মধ্যে লিস্টিং হওয়া যায়, তাহলে আপনার ফরেন বায়াররা, আমাকে সেদিন একটা বড় ফরেন ফান্ড ইউজ করে, সে বলে আমার কাছে $1 বিলিয়ন বিনিয়োগ করতে চায়, বলে আমি তো কোনো স্ক্রিপ্ট পাই না, কিনতে গেলে যে রেট হবে। তার মানে হচ্ছে এখন গভর্নমেন্টকে বড় 2-3টা কোম্পানি নিয়ে আসতে হবে, প্লাস আমরা যদি ইউনিলিভার বলেন, নেসলে বলেন, অনেক ভালো ভালো কোম্পানি আছে, রবি আছে, একটা কোম্পানিকে
মাল্টিন্যাশনাল আর একটা ভালো লাভজনক ইসেকে দিয়ে দেন। শেভরন যে $2 বিলিয়ন বেচতে যাচ্ছে, এটি আমার মার্কেট থেকে তুলে দেওয়া যায়, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে গভর্নমেন্ট অর্ধেক কিনুক, অর্ধেক মার্কেটে ছেড়ে দেক। এগুলি হলে কিন্তু মার্কেট আবার নিয়ে আমার মার্কেটে অন্তত 20% ছেড়ে দেক, তাহলে হবে কি মার্কেটটা ভাইব্রেন্ট হয়ে যাবে, ভালো ইস্যুর অভাব হবে না। রাইট, ভেরি গুড, ভেরি গুড সাজেশন, ভেরি গুড। আর গভর্নমেন্ট তো এটা নীতিগতভাবে অলরেডি সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ব্যারিস্টার সাহেব, একটা মজার ব্যাপার কি জানেন, আমাদের মাননীয় অর্থমন্ত্রী বারবার বলার পরেও যে এই শেয়ারগুলো যেতে হবে, নেম বাই নেম বলে দিছে এই কোম্পানি যেতে হবে, কিন্তু আজও আসে নাই। মানে ব্যুরোক্রেসি এরকম একটা প্যাচের মধ্যে। আমি আপনাকে একটা কথা বলি, এরা করে কি, যখন নন লিস্টেড থাকে, 2টা 5-এরও নেয়, তাদের আত্মীয় স্বজন সব রেস্ট হাউসে থাকে, তারা তো 2-4টা কোম্পানি লিস্টেড করে এই প্রবলেমটা বুঝছে, পাবলিক জিজ্ঞেস করে যে আপনি একটা গাড়ির জায়গায় 2টা গাড়ি কেন নিয়েছেন। তো এই জন্য আমলাতন্ত্র হয়েছে কি, যে সুবিধাটা পায় এবং পদাধিকার বলে জ্বালানি সচিব সবগুলি জ্বালানি কোম্পানির প্রধান, বা বিদ্যুৎ সচিব বিদ্যুৎ কোম্পানির প্রধান, এই পাওয়ার তারা ছাড়তে চায় না। কিন্তু তারা একটা জিনিস বলতে ভুল করে, আমাদের যে ডেফিসিট ফাইন্যান্স বা রূপকল্প 2041 পূরণ করতে হলে ক্যাপিটাল মার্কেট থেকে টাকা না নিলে, ইন্ডিয়া পারেনি, চায়না পারে নাই, কেউ পারে নাই, তাহলে বাংলাদেশ পারবে কিভাবে? আরেকটা প্র্যাকটিক্যাল লিমিটেশন আছে, সেটা হচ্ছে যে এখানে অনেক কোম্পানিগুলোই যেগুলো গভর্নমেন্ট কোম্পানি, সেগুলো সব লিস্টেড হয়েছিল বা কোম্পানি রেজিস্ট্রেশন হয়েছিল কিন্তু পাকিস্তান আমলে। তো দেখা যাচ্ছে তখন থেকে তাদের ট্যাক্সগুলো আপডেট করা না, তাদের অনেক নথিপত্র মিসিং আছে। তো দেখা গেছে যে যখন আপনাকে স্টক মার্কেটে আসতে হবে বা লিস্টিং করতে হবে, তখন তো আপনাকে সেগুলো সব আপডেট করে আসতে হবে। তো যাদেরকে এই দায়িত্ব দেওয়া হচ্ছে, তারা দেখা যাচ্ছে যে ওই কাগজগুলো পাচ্ছে না। আবার যেহেতু সরকারি চাকরি করে, দেখা যাচ্ছে যে একজনকে দায়িত্ব দেওয়া হলো, 2 বছর পর উনি ওই জায়গা থেকে চেঞ্জ হয়ে গেলেন এবং আবার নতুন করে একজন ওখানে অফিসার নিয়োগ হলেন, যিনি এই লিগ্যাল ফার্মের সাথে আর সামঞ্জস্য রাখতে পারছেন। আমি কিন্তু বিপ্লব ভাইয়ের সঙ্গে একমত। কারণটা হচ্ছে যে আমি ফ্যাসিলিটিস যেটা এনজয় করতেছি, আমি কি কারণে যতটুকু পেশ ঘুষ দেয়, আমার পাবলিকে আসলে তো আমি ট্রান্সপারেন্ট হতে হবে। এই যে মনে হলো 2টা গাড়ি কেন জিজ্ঞেস করা হবে, এই টাকা কেন গেল, ট্যুরে কত টাকা গেল, হ্যাঁ আপনারা প্রতিটা মিটিংয়ে কদিন পর মিটিং, এখানে মিটিংয়ের আমি আপনাকে একটাই শুধু বলতে পারি, এই জট ভাঙতে পারে একমাত্র বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী। কারণ এই জট, উনি যে এরকম ডিটারমিনেন্ট, এটা অর্থমন্ত্রী বললেও কিছু হবে না, আমি ওনার প্রতি সম্মান রেখে বলছি, পরিকল্পনা মন্ত্রী বললেও কিছু হবে না, এই দেশের আমলা বলেন, পুলিশ বলেন, অল দ্য ওয়ে উনি ওনার সাথে আসলে বৈঠক করার দরকার। আপনাদের চেষ্টা থাকবে নতুন নির্বাচিত, এটা কেমন প্রতিটা ব্যাপারে যে হচ্ছে না, প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ মানে আপনি শুনেন কিছুই হয় না এখন আনফরচুনেটলি। আমরা বাংলাদেশ মানে অনেকে বলে কি একজনই তো আসলে, মানে উনি না থাকলে কি অবস্থা হবে। আপনি এই যে একটা বিমান কিন্তু আপনি সামনে, প্রবলেম হচ্ছে কি এই যে জন্য হচ্ছে কি, উনি যদি শুধু বলে দেয়, ওনাকে অর্ডার দিতে হবে যে আমি আগামী 6 মাসের মধ্যে 3টা কোম্পানি চাই, দেখবেন হয়ে যাবে। যাই হোক, আমরা আরেকটা এইরকমই দুর্গতির আলোচনা করি, সেটা হলো সামিত পাওয়ার। কালকে পেপারে পড়ছেন নিশ্চয়ই যে সামিত পাওয়ার আমাদেরকে ঠকাইছে ভ্যালুয়েশন করতে গিয়ে। হ্যাঁ, এই ব্যাপারে আপনার, আমি আপনাকে বলি, এই যে ভ্যালুয়েশন রিপোর্ট, এবং যেহেতু এত বড় একটা কোম্পানি, এত বড় কোম্পানি, আপনি দেখেন এসএসসির যে তৎকালীন যিনি পাওয়ারে ছিলেন, এখন মেম্বার 1, তাকে আমি একটা ধন্যবাদ দেই। বাংলাদেশের ইতিহাসে যেটি কখনো হয়নি, তিনি কিন্তু তার চাকরির ঝুঁকি নিয়ে কোম্পানিটিকে সাসপেন্ড করে রেখেছিল। এর বিরুদ্ধে ডিএসসি কিন্তু পক্ষে ছিল, যেই তখনকার ডিএসসি সিএসসি, এটি তারপরেও কিন্তু এদেশে আসলে শিক্ষা হয়নি। বাংলাদেশের সবচেয়ে বড় কথা কি, স্যামসন সাহেব বলতেন 70% শেয়ার তো আমার শেয়ারে যত বাড়বে আমি তো বেনিফিট, 30% লোকের জন্য কি আমাকে কম দিব? আমি এজিএম এ ডাইরেক্ট ওনার কথা শুনেছি। উনি ছিল বাংলাদেশের আসলে সত্যিকার অর্থে শিল্প উদ্যোক্তা, এবং আজকে স্কয়ার গ্রুপ ট্যাক্স দিয়ে 600 কোটি টাকা লাভ করে। আজকে প্রশ্ন দেখেন, এই একই সম্ভাবনা ছিল আজিজ খান সাহেবের হাতে। আজকে সামিট পাওয়ার দেশের সেরা কোম্পানি ছিল, আছে আসলে ধরেন, কিন্তু কোম্পানিটা বিনিয়োগকারীদের জন্য ওর্স্ট কোম্পানি। মানে এই কোম্পানি ডিভিডেন্ড দেওয়া উচিত 50% ক্যাশ, কোম্পানি 12% দেয়, একবার কমার্শিয়াল পেপার ছাড়ে, একবার রাইট ছাড়ে, একবার শেয়ারের এগেনস্টে আপনার বিভিন্ন ধরনের কারসাজি করে আজকে কোম্পানির পেড আপ এত বড় করেছে, শেষ পর্যন্ত যে ভ্যালুয়েশন নিয়ে যোগ করেছে। হ্যাঁ, এখন প্রবলেম হচ্ছে কি, এই মার্জারের কারসাজিটা বলেন,
এই মার্জারে যে কারসাজি করেছে কোর্ট একটা কন্ডিশনাল অর্ডার দিয়েছিল। এই কন্ডিশনাল অর্ডার যদি ভায়োলেট হয় তাহলে আমার মতে এসএসসির এখনই উচিত এটি অ্যাপিল বিভাগে নিয়ে যাওয়া, মানে ওই কোর্টে প্রথমে জমা দেওয়া যে আপনি এই অর্ডার দিয়েছিলেন, রিফাত স্যারের কোর্টে দিয়েছিলেন, উনি সুন্দর অর্ডার দিয়েছিলেন যে সাবজেক্ট টু ভ্যালুয়েশন এটা অ্যামালগামেট হতে পারবে, যদি ভ্যালুয়েশনটা ভুল হয় এখন এটি এসএসসির কোর্টে বল, এটি হায়ার কোর্টে নিয়ে আমার ধারণা একটি কোম্পানিকে অন্তত অ্যাপিল বিভাগে নিয়ে যাওয়া উচিত, নাহলে আসলে শিক্ষা হবে না। মানে যেমন ধরেন ইন্ডিয়ায় যত বড় লোক হোক, আপনি জানেন আম্বানিকে 1 বছর ইন্ডিয়ান সেবি নিষিদ্ধ করেছিল যে মার্কেটে কোনো কেনা বেচা করতে পারবে না। আমরা যদি আমাদের অবশ্যই প্রিয় দর্শক আপনার নামটি বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, পলাশ বলছি রাজশাহী থেকে। মুস্তাক স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? হ্যাঁ, আমি প্রশ্ন হলো যে আপনাদের ক্যাপিটাল এক্সপো একটা মেলা হচ্ছে, ওটা কি সবার জন্য উন্মুক্ত এবং কোথায় ওটা? এটা তো ওই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে হচ্ছে। আমি এটা সম্পর্কে একটু বলতে চাই যে আমাদের দেশে এই প্রতি বছর একটা ক্যাপিটাল এক্সপো মেলা হয়, তো সত্যিকার অর্থে ক্যাপিটাল মার্কেট রোড শো ভিশন 20 এটা নিয়ে একটু পরে আলোচনা হবে। আচ্ছা না, হ্যাঁ এইটাই প্রশ্ন ছিল আপনার, না আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা প্রিয় দর্শক, আবার আপনার কোনো প্রশ্ন থাকলে আসেন, আমি এখন অন্য জায়গায় যাচ্ছি। সেটা হচ্ছে সামিট নিয়ে তো কথা বললাম, তারপরে একটা কথা হচ্ছে যে ব্যারিস্টার সাহেব এখন বলি কোন কোন সেক্টরগুলো যে এই যে সাধারণ বিনিয়োগকারীদের অবস্থা তো বুঝতেই পারছেন, এমন আপনার সাথী আলোচক কি বললো যে আমরা খুব অসহায়ের অবস্থায় আছি। একটা কোর্ট থেকে একটা অর্ডার দিছে, অর্ডারটা কিন্তু সুন্দরই দিচ্ছে এবং ট্রান্সপারেন্ট অর্ডার দিচ্ছে যে তোমার ভ্যালুয়েশন ঠিক করে তুমি মার্জারে যাও। ওই ভ্যালুয়েশনে করতে গিয়ে আমি আবার কারসাজি করলাম। তো এর থেকে উত্তরণের উপায়টা কি করা যায়? যেটা হয় যে অ্যামালগামেশনে কিন্তু একটা প্রসেসের মাধ্যমে যেতে হয়। হ্যাঁ, প্রসেসের মাধ্যমে যখন যায়, তখন যখন কোর্টের অর্ডারের আগে কোর্ট কিন্তু বলে যে সাধারণ বিনিয়োগকারীদেরকে নিয়ে একটা এজিএম করতে হবে, এবং যদি কোনো কোম্পানি দুটো মার্জ হয় এবং একটা দুর্বল কোম্পানি হয় একটা শক্তিশালী কোম্পানি হয়, তখন কিন্তু ওই এজিএমে কিন্তু অনাস্থা আনা যায়, এবং আপনি কিন্তু কোর্টের কাছে এসেও আপনি আপনার অনাস্থা আনতে পারেন। তো আমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে যে আমরা তো হ্যাঁ আমরা এজিএমে যাই না, আমরা আমাদের রাইট সম্বন্ধে জানি না। তো এটা যতক্ষণ পর্যন্ত এটা সমাধান না হচ্ছে আসলে সঠিক সমাধান হবে না, বিকজ কোর্ট তো ডিসিশন নেয় তার সামনে যে ডকুমেন্টস আছে, তার সামনে যে কাগজপত্র আছে এবং লয়াররা যেভাবে রিপ্রেজেন্ট করছে সেটার উপর। তো সেজন্য ওটা সমাধান না হলে এখানে কিছু করার নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যেটা ফিউচার ইনভেস্টমেন্টের ব্যাপারে, স্টক মার্কেট কিন্তু ট্রেডিংয়ের জায়গা যেরকম তেমনি ইনভেস্টমেন্টেরও এবং ইনভেস্টমেন্ট করবেন ফিউচারকে প্রেডিক্ট করে। তো আমাদের দেশে যেহেতু প্রচুর ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে, সো ইনফ্রাস্ট্রাকচার একটা খুব বড় বিষয়। এখনও আমাদের জ্বালানির স্বল্পতা আছে, আমাদের বিদ্যুতের স্বল্পতা আছে, সো পাওয়ার অ্যান্ড এনার্জি উইল বি অ্যানাদার সেক্টর। আর ফার্মাসিউটিক্যালে যেহেতু আমরা একটা ট্যাক্স মৌকুফ পাই, আমরা আগামী বছরটার মধ্যে পাবো বোধহয়। তারপরে আমরা না ফার্মাসিউটিক্যালের জামটা হচ্ছে যে মার্কেটটা বড় হচ্ছে এবং আমরা এক্সপোর্টে যাচ্ছি, এবং আমেরিকার মতো দেশে আমরা এক্সপোর্ট করছি। তো সেক্ষেত্রে ফার্মাসিউটিক্যাল উইল বি দ্য থার্ড বিগ থিং। সো আমার মনে হয় এই তিনটা সেক্টর ধরে যদি আমরা ভালো কোম্পানিগুলোকে দেখে বেছে আমরা যদি ইনভেস্টমেন্ট করি, আমার সেটা একটা খাত হতে পারে। চমৎকার বলছেন, চমৎকার। ব্যারিস্টার সাহেব, আপনার বিং এ লয়ার, আপনি আমাদের ফাইন্যান্স নিয়ে যে এত চিন্তা ভাবনা করেন, আমাদের বিনিয়োগ নিয়ে যে চিন্তা করেন, সেজন্য আপনাকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিচ্ছি। আচ্ছা বিপ্লব ভাই, আমি আরেকটা জিনিস জানতে চাই, এই যে বাজারে কতগুলো শেয়ার নিয়ে কেলেঙ্কারি আছে, যেমন আপনিও জানেন, সবাই জানে যে উনি আরএনের কথা বললেন, এরকম তারই ফ্যামিলি ট্যাক্স, এটা নিয়ে তো আবার দেখি মার্কেটে এই হচ্ছে, আবার কি আমাদের বিনিয়োগকারীর হাত পড়বে? শুনেন, আমি বিনিয়োগকারীর কিন্তু হাত অনেকবারই পড়ছে। যেমন ধরেন আপনি ওয়েস্টার্ন মেরিন নামে একটা কোম্পানি আসলো, 96 টাকা হলো, এখন 2 বছর এজিএম করে না, সমস্ত পেপার পত্রিকাগুলি লিখলো আমাদের সবচেয়ে ভালো খাত জাহাজ বানানোর কাজ, লেখে টেকে পত্রিকা অস্থির, বিনিয়োগকারীরা ঝাঁপায় পড়লো। এখন যারা মার্জিন রুলে কিনেছে তারা সর্বশান্ত। প্রশ্ন হচ্ছে, আপনি জানেন আরএনের মালিক একই মালিক ফ্যামিলি ট্যাক্সের, একই মালিক ফার কেমিক্যালের। এখন জেনেও যদি ধরেন আমি লাল লাইটের সময় যদি আমি আপনার দৌড় দিই, মানে সবুজ লাইটে গাড়ি চলবে আর লাল লাইটে গাড়ি থামবে,
ওই টাইমে যদি আমি গাড়ি চালাই মানুষ মারবো, আর আমি যদি সবুজ লাইটে রাস্তা ক্রস করতে যাই। আমরা এখানে বারবার বলছি যে কিছুটা ফান্ডামেন্টাল দেখেন, এবং এটার জন্য আপনি জানেন এক্সটেন্সিভ এডিবি টাকা দিচ্ছে এবং এসএসসিও টাকা নিবে। এখন আমার মনে হয় কিছু যে লিটারেসি প্রোগ্রাম আপনি নেতৃত্বে এসেছেন, আমি খুব খুশি, আপনাকে এখান থেকে কংগ্রেচুলেশন জানাচ্ছি। আপনার আমলে আমি চাবো শুধু ওই ক খ গ ঘ না শিখিয়ে সত্যিকার অর্থে কিছু ফাইন্যান্সিয়াল লিটারেসিটা শেখালে। কারণ আপনি যতই বলেন, মানে নেপোলিয়ান বলেছিলেন তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি উপহার দেব। উইদাউট ফাইন্যান্সিয়াল লিটারেসি আমরা যত কথাই বলি, যেগুলি এই পাগলের মতো বাড়ানোর ট্রেন্ডে মানুষ ঝাঁপ দিবেই। কারণ আপনি 96-এর কেলেঙ্কারির কথা জানেন, তখন বাংলাদেশে আসার আগে আপনি পেরিগ্রিন একটা রিসার্চ করে গিয়েছিল যে এই দেশের মানুষ কত % বাড়লে পাগল হয়ে যায়। ওরা দেখেছিল যদি 7 দিনে 30%-এর উপরে বাড়ে তাহলে ওরা কিচ্ছু দেখবে না, অল টাকা নিয়ে ঝাঁপিয়ে পড়বে। 96 কিন্তু সেটা হয়েছিল। ফরেনার এখানে রিসার্চ করে জানে, এই প্লেয়াররাও জানে যে আপনি যত ভালো কথাই বলেন, আমি যদি 7 দিনে 15 to 20% বাড়ায় দেই তাহলে এটা খারাপ কোম্পানি না, এটা দেউলিয়া কোম্পানি, পিপল উইল নেভার লিসেন। এবং যতবারই আপনি আগুনের কাছে যাবেন হাত তো পুড়বেই। আপনাকে আমি একটা ভালো গল্প বলি যে ন্যাশনাল টিউবস অনেক আগের কথা, সগির ভাই তখন কিনতেন, অনেক দামও হয়েছে, আমি নিচে নেমেছি ডিএসসি থেকে, এটা আপনার 97 সালের কথা। এক লোক আমাকে গল্প করছে যে ন্যাশনাল টিউব দারুণ টিউব বানায়, তাদের বাতি সবচেয়ে ফিলিপসের থেকেও ভালো। আমি বলি ন্যাশনাল টিউব বাতি বানায়? বলে হ্যাঁ। তো ওরা যে ইস্টার্ন মানে আপনার ন্যাশনাল টিউব যে পাইপ বানায় এবং তিতাসে সাপ্লাই করে, দে ফেল টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। এখন এই বিনিয়োগকারীকে বাঁচাতে হলে লিটারেসি প্রোগ্রাম ছাড়া নেই, ডিএসসি নিবে, এসএসসি নিবে। আমি আশা করি আপনি যখন করবেন, মানুষের জন্য কিন্তু একটা বড় কাজ করার সুযোগ আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন, এবং আপনি যদি সত্যিকারে 1 বছর আপনার যখন টাইম এই লিটারেসি প্রোগ্রামটা ছড়িয়ে দেন, পিপল উইল রিমেম্বার ইউ ফর অ্যানাদার 100 ইয়ার্স। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আপনি এত বড় আস্থা আমার উপর রাখার জন্য। আমি কতটুকু যোগ্য আমি নিজেও জানি না। সেই সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে আমরা সিকিউরিটি এক্সচেঞ্জের সঙ্গে কথা বলছি এবং আমরা বসছি, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ও চাচ্ছে, এবং আগামী এই মাসের থেকে ডিসেম্বরের ফার্স্ট উইকের থেকে মাননীয় প্রধানমন্ত্রী এটা উদ্বোধন করবেন, ফাইন্যান্সিয়াল লিটারেসিটা। সমস্ত গ্রামে গঞ্জে, স্কুল কলেজ সমস্ত জায়গায় এই ফাইন্যান্সিয়াল লিটারেসি একটা কম্পালসারি লেভেলে যাবে। এবং আমার ব্রোকার হাউসগুলো, আমরা নিজেরা যদি লিটারেট হই, আমি যদি লিটারেট হই, আমি যদি হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল লিটারেসি এটা যদি আমি জানি, তাহলে আমি আমার স্টাফকে জানাতে পারবো, আমার স্টাফ তার ক্লায়েন্টকে জানাতে পারবে। সে এইভাবে কিন্তু এটা আস্তে আস্তে। এবং আপনারা যারা এই বিশেষজ্ঞ আছেন, শেয়ার বাজার নিয়ে চিন্তা ভাবনা করেন, শেয়ার বাজার নিয়ে বিনিয়োগের মধ্যে আছেন, আপনাদেরকেও আগে আসতে হবে। আমরা আপনাদেরকে এই প্রবলেমটা বলি মোস্তাক ভাই 1 মিনিট, যেটা হচ্ছে এখানেও সেম প্রবলেম আমি দিয়েছি। যারা ক্লাস নিয়েছে, আমি নিজে দুটো দেখেছি, তাদের বাজার সম্পর্কে 10 বছরের অভিজ্ঞতা নাই। মানে এখানে যাদের নিয়ে ক্লাস নেয় তারা শুধু অ্যাকাডেমিশিয়ান, এইটা দিয়ে তো হবে না। মানে আপনি অ্যাকাডেমিশিয়ান লাগবে, বাট মিক্সিং লাগবে, ওনাদের অর্ধেক রিয়েল পিপল। তো আপনি যখন আছেন, আমরা তো এগিয়ে যেতে চাই, কিন্তু দরজা ওনারা বন্ধ করে রাখেন না। ইনশাআল্লাহ এটা হবে না, এটা আপনাকে আমি অ্যাসিওর করতে পারি। আপনাদের সবাইকে নিয়ে আমরা আগাতে চাই, আমরা সবাইকে নিয়ে আমরা সাধারণ বিনিয়োগকারীর কাছে যেতে চাই। আপনারা যদি না থাকেন, আপনারা যদি আগায় না আসেন, এই যেমন আপনি যে লয়ের কথাগুলো বললেন, আমার বিনিয়োগকারীরা কিন্তু জানে না। এই বিষয়ে আরেকটা জিনিস খুবই জরুরি, সেটা হচ্ছে যে এই যে আরএনএর ব্যাপারটা প্রসঙ্গে আলোচনা হচ্ছিল, তো বিনিয়োগকারীরা অনেক সময় মনে করে যে আরএনএর এই মামলাটা হয়ে গেলে হয়তো এদের 5 বছর 6 বছরের যে ডিভিডেন্ড তারা দেয়নি সেটা পেয়ে যাবে। কিন্তু আসলে আরএনএর কিন্তু একটা মামলা না, দেখা যাচ্ছে কোর্টে 3টা 4টা 5টা মামলা আছে, এবং একটা মামলা হয়তো ওটা হয়তো ডিভিডেন্ডেরই মামলা না, ওটা হয়তো রাইট শেয়ারের মামলা। তো সুতরাং এই জন্য আমি মনে করি যে জাস্ট মামলার ডিসিশন হবে বা মামলার লিস্টে আসছে বা মামলার রায় হবে, এর উপর বেস করে যাতে শেয়ার মার্কেট থেকে কেউ শেয়ারগুলো না কিনে, বিনিয়োগকারীরা সঠিকভাবে জেনে, এবং কোর্টের প্রেডিকশন কখনোই বলা যায় না। আমাদের দেশে গুজব, সারা দুনিয়াতে গুজব কিছু না কিছু চলে, কিন্তু আমাদের দেশে এত বেশি চলে। লিফটের মধ্যে আপনি শুনলেন যে আরএনএর মামলা উঠে গেছে এবং কিছু হবে, সে দৌড়ায় গিয়া আরো সেদিন হল্টেড। আপনি দেখেন রিসেন্টলি কিছু কিছু শেয়ারের যে ইপিএস যা ডিক্লেয়ার করছে, আজকের পেপার জেনারেশন নেক্সট, নাম বলতে চাচ্ছি না, এরকম, তারপরে তার শেয়ার হল্টেড হয়ে যাচ্ছে। তো এখন আমরা এই যে
আপনি হাতে কলমে যদি আমরা আমাদের বিনিয়োগকারীকে শেখাতে পারতাম, আমরা যদি বোঝাতে পারতাম যে এটা 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 আপাতত তোমার চোখে চকচক করতেছে, কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু এটা এই চকচক থাকবে না, হ্যাঁ, তখন সে বুঝবে। আমরা যদি বুঝাতে পারতাম যে টাকাটা তোমার, ইফ ইউ লুজ দি মানি ইউ উইল লুজ দ্য মানি, ইট ইজ ইউর মানি। এই জিনিসটা যেদিন আমরা বোঝাতে পারবো, যেদিন আমরা বোঝাতে সক্ষম হব যে বিনিয়োগে আসবেন 100% আসবেন, কিন্তু বুঝে শুনে আসেন, দেখে শুনে আসেন, কিসে বিনিয়োগ করতেছেন, হাত পোড়ার জন্য আসেন না। এইটা এখন ব্যারিস্টার সাহেব আমি একটা জিনিস জানতে চাইব। এক নম্বর হলো যে আপনি তো এতক্ষণ সিকিউরিটিজ ল এবং আমাদের বিনিয়োগকারীদের নিয়ে এত কথা বলেন, বিনিয়োগকারীদের উদ্দেশ্যে আপনার উপদেশটা কি? আপনি কিভাবে বলতে যাচ্ছেন যে তোমরা এইভাবে ফাইন্যান্সিয়াল লিটারেসি প্লাস আপনার আইন? বিনিয়োগকারীদের উদ্দেশ্যে প্রথম যেটা হচ্ছে যে তাদেরকে বুঝতে হবে তারা বিনিয়োগকারী। বিনিয়োগকারী যখন বুঝবে যে ইনভেস্টমেন্ট করার জন্য আমার কি কি ক্রাইটেরিয়া, তার রাইটটা দেন, বলেন রাইটের ক্ষেত্রে তো যে কোনো সে কি মামলা করতে পারে না? যে অবশ্যই পারবে। মাইনরিটিজ শেয়ার যারা, তারা যদি 10%-এর মধ্যে থাকে, তাহলে তারা মাইনরিটি শেয়ার হোল্ডার হিসেবে সম্মিলিতভাবে, একজনের কাছে থাকতে হবে না, যদি সম্মিলিতভাবেও থাকে সেক্ষেত্রে তারা কোম্পানি আইনের ক্ষেত্রে কোম্পানির বিরুদ্ধে মামলা করতে পারবে। হ্যাঁ, অর্থাৎ তাদের যে রাইটগুলো প্রোটেক্ট করার জন্য মামলা, মানে এই না যে মামলা করে তারা বন্ধ করবে। সো কোম্পানি যদি কোনো একটা ডিসিশন নিচ্ছে, সেক্ষেত্রে ওই ডিসিশনটা যদি তাদের বিরুদ্ধে যায় বা কোম্পানির বিরুদ্ধে যায়, তখন তারা কোর্টের কাছে অ্যাপ্লিকেশন করতে পারে। আরেকটা হচ্ছে যে প্রত্যেকটা কোম্পানিতে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হিসেবে থাকে, যেটা সাধারণ বিনিয়োগকারীদের কাছে। তো আমি এই ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরটা এসএসসি কে এখন আগে আসতে হবে। একটা ফোন নিয়ে মনে রাখেন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্ন করুন। আমার নাম সুমন, আমি সাভার থেকে বলছিলাম। জি, ইসলাম। আপনার ভলিউমটা কমায় কথা বলেন, আপনার টিভি ভলিউমটা কমায় বলেন। আমি সাভার থেকে বলছিলাম। জি, আমি ব্যাংকের শেয়ার ছিল আমার। হ্যাঁ, তো ব্যাংকের শেয়ারগুলো এত স্লো, মানে কোনো দামই বাড়তেছে না অনেকদিন ধরে আর কি। ব্যাংকের শেয়ারগুলো, আচ্ছা, বুঝতে পারছি। ব্যাংকের শেয়ার রাখছেন আপনি অনেকদিন ধরে, ব্যাংকের শেয়ারে কোনো মুভমেন্ট নাই। আচ্ছা, ঠিক আছে, এটা উত্তর দেব। আর কোনো প্রশ্ন নাই তো? জি, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরটা এসএসসি করেছিল ভালোর জন্য। এখন আমি আমার বন্ধুকে, আমার আত্মীয়কে, দূর সম্পর্কে, পারলে আমার দারোয়ানকেও ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বানিয়ে দিচ্ছি, সরি টু সে। এখন প্রশ্ন হচ্ছে, এগুলি এসএসসির এখন স্ট্রংলি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরে বলা উচিত এসএসসির অনুমোদন ছাড়া যাতে কেউ না হতে পারে। এবং এসএসসির দরকার কি, এটাকে এসবি দিয়ে চেক, এসএসসি বললে কিন্তু দায়বদ্ধতাও দিতে হবে। এবং ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কতগুলি কোম্পানি কিন্তু খুব ভালো ইন্ডিপেন্ডেন্ট, যারা ভালো বলেন তারা ওরকম লোকজনকে দিয়েছে, বা ব্র্যাক বলেন। বাট আনফরচুনেটলি অধিকাংশ কোম্পানি যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর দিয়েছে, তাতে যে আমার মানে স্বচ্ছতা এবং জবাবদিহিতা, এইটি পুরো উল্টা নষ্ট হয়ে গেছে। কারণ হচ্ছে কি, এই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টররা দেখা যাচ্ছে মূল ডিরেক্টরদের থেকে বেশি করাপ্ট। এখন প্রবলেম হয়ে গেছে এটা। তো এই জন্যে একটি চেঞ্জ তো দরকার, এবং চেঞ্জের মধ্যেই কিন্তু আস্তে আস্তে ঠিক হয়। আজকে যদি আপনি ধরেন, আমি একটু ওনার কাছে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমি একটা বিনিয়োগকারী, আমাকে এই একটা প্রসপেক্টাস দিয়ে, আমাকে লুক্রেটিভ একটা প্রসপেক্টাস অ্যাকাউন্টস দিয়ে আমার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। হ্যাঁ, তারপরে আমাকে কিছু জানানো হলো না, কিছু না জানি আমার শেয়ার উনি যেখানে মানে ডিক্লেয়ার করার কথা, আমাকে বললো যে এত % মানে প্রফিট থাকবে, গ্রোথ থাকবে, এটা। তারপর হঠাৎ করে কিছুই আমি কোম্পানি জানলাম না, বন্ধ হয়ে গেল। বা ব্যাংকের আপনি লোন নিলেন, আপনার পার্সোনাল কোনো কাজের জন্য আপনি ক্ষতিগ্রস্ত হলেন, আমার প্রবলেমটা, আমার অপরাধটা হয় কি, যে যেগুলো কোম্পানি লিস্টিং হয় সেগুলো কিন্তু এরকম সংবেদনশীল তথ্যগুলো কিন্তু জানায় বা জানাতে বাধ্য। আপনি যদি বড় লোন নিতে যাচ্ছেন, বড় এগ্রিমেন্ট করছেন, কিন্তু দেখা যায় যে তারা এমন একটা পত্রিকাতে নিউজটা দেয় যেখানে সাধারণ বিনিয়োগকারী হয়তো ওই পত্রিকাতে পড়ে না, বিকজ স্পেসিফিক্যালি বলে দেওয়া নেই, বলে দেওয়া আছে যে ন্যাশনাল দুটো বাংলা এবং দুটো ইংলিশের পত্রিকায় দিতে হবে। তো তারা কোম্পানিগুলো দেখা যায় যে এমন পত্রিকাতেই নিউজগুলো দিচ্ছে যেটা ম্যাটার করে না। হ্যাঁ, এটা আসলে মূল সমস্যাটা হচ্ছে কোম্পানি কিভাবে রান করছে। যেমন জার্মানিতে তাদের যেটা আছে সেটা হচ্ছে যে তারা যারা প্রমোটার আছে তাদের একটা বোর্ড,
আবার কোম্পানি যেটা রান করছে তাদের জন্য আবার আরেকটা বোর্ড, এবং সেই বোর্ডটা কিন্তু প্রফেশনাল দিয়ে চালাচ্ছে, যে কারণে যারা মূল প্রমোটার ছিল তারা কিন্তু আর ইন্টারফেয়ার করতে পারছে না যেখানে কোম্পানি রানিংয়ে, এবং যে কারণে ওই কোম্পানির মতো রান করছে এবং প্রফিটও করছে। আপনি কর্পোরেট গভর্নেন্সের কথা বলতেছেন, এটা নিয়ে তো অনেক সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেষ্টা করতেছে কর্পোরেট গভর্নেন্স চালু করার জন্য, কর্পোরেট গভর্নেন্সে আসার জন্য, কিন্তু আমরা বোধহয় মানসিকভাবে আমাদের ইস্যুয়াররা বা আমরা অল্প কয়েকজন ছাড়া বাকিরা বোধহয় কর্পোরেট গভর্নেন্সটা রেগুলেটরদের জনবল তো বাড়াতে হবে। আপনি এতগুলো কোম্পানি, এটা তো 20 কোটির দেশ, আপনি যদি 5জন 6জন কমিশনার দিয়ে বা এবং লোকবলও কিন্তু খুব কম, বেতন এটা খুবই কম্পেয়ার টু সেবি ব্যান আদার্স থেকে এখন তো অনেক বাড়ছে, যতটুকুই বাড়ুক আপনি গভর্নমেন্টের চিন্তা করছেন, কিন্তু আমাদের দেশে একটা বড় প্রবলেম হচ্ছে রেগুলেটরের বেতন কিন্তু এটি আমলারা আটকে দিয়েছে, বাংলাদেশ ব্যাংক এবং এখানে। এই জন্য সবচেয়ে ভালো ছেলেপেলেগুলি কিন্তু এখন ইউনিলিভারে জয়েন্ট করে, আপনার ব্যাটে জয়েন্ট করে, আপনি কিন্তু টপগুলোকে কোনো রেগুলেটর হিসেবে পাবেন না। আপনি যদি টপ রেগুলেটর না পান, আউটপুট কি হবে? মানে আপনি যেই কফি বিন দিয়ে কফি বানাবেন, সেই বিন যদি খারাপ হয়, হোয়াট এভার মেশিন ইউ ইউজ, আমাকে আজকের মতো মাফ করতে হবে, আমার আর সময় দিচ্ছে না। প্রিয় দর্শক, আমরা আলোচনা করলাম কোম্পানি লজ, আপনাদের প্রোটেকশনের জন্য কি করা যায় সেটা আমরা চেষ্টা করলাম, যে কোম্পানির কি অবস্থানটা আমরা যে আলোচনা করলাম, বিভিন্নভাবে আমরা চেষ্টা করেছি আপনাদের সমস্যাগুলো তুলে ধরতে। তা আশা করি আপনাদের সঙ্গে আগামীতে আবার দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।